রাতের স্বপ্নে ছেলে আমাকে বিয়ের শাড়ি পরিয়ে দিচ্ছিল গু। গত রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। ছেলে আমাকে লাল বিয়ের শাড়ি পরিয়ে দিচ্ছে। আমার হাতে চুড়ি পরাচ্ছে, কপালে সিঁদুর দিচ্ছে। স্বপ্নে আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম কিন্তু পারছিলাম না। ছেলে আমার কানে ফিসফিস করে বলছিল, মা, তুমি আজ আমার বউ হয়ে গেছ। স্বপ্ন থেকে জেগে উঠে দেখি ছেলে আমার বিছানার পাশে বসে আছে। আমার কপালে ঘাম। সে জিজ্ঞেস করল, মা, কি স্বপ্ন দেখছিলে? তুমি ঘুমের মধ্যে আমার নাম নিচ্ছিলে। আমি কিছু বলতে পারলাম না। সে আমার হাত ধরে বলল, মা, আমিও তোমার স্বপ্ন দেখেছি আজ রাতে। দেখেছি আমরা দুজন বিয়ে করেছি। কি সুন্দর স্বপ্ন ছিল। আমার মুখে কথা নেই। সে আরও বলল, স্বপ্নটা সত্যি হোক, মা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে। ভোরের আলো জানালা দিয়ে ঢুকছিল। আমার মনে হচ্ছিল স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য কোথায়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতু আক্তার। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল আক্তার, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর রিমি। রিয়াদ ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রিমি ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় আর রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই ঘটনার পর থেকে আমার পরিবারে এমন সব অদ্ভুত জিনিস ঘটতে শুরু করল যেগুলো আজও আমি ভুলতে পারি না। সব শুরু হয়েছিল গত মাসের একটা বৃষ্টির রাতে। সেদিন আমার স্বামী রাহুল অফিসের কাজে ঢাকায় গিয়েছিল। রিমি তার বান্ধবীর বাসায় থাকার জন্য গেছে। ঘরে শুধু আমি আর রিয়াদ। রাত প্রায় ১২টা বাজে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে স্বপ্নে দেখি আমি একটা সাদা শাড়ি পরে আছি, আমার চারপাশে অনেক মানুষ। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তারপর দেখি রিয়াদ আমার সামনে এসে দাঁড়াল। তার হাতে একটা লাল শাড়ি। সে আমাকে বলল, মা, এই শাড়িটা পরো। আজ তুমি আমার বউ হবে গুই। স্বপ্নে আমি প্রতিবাদ করার চেষ্টা করছিলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। রিয়াদ জোর করে আমাকে সেই লাল শাড়িটা পরিয়ে দিল। তারপর আমার কপালে সিঁদুর দিল, হাতে চুড়ি পরিয়ে দিল। আমি চিল্লাচিল্লি করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুই করতে পারছিলাম না। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। দেখি আমার কপালে অনেক ঘাম। হাত কাঁপছে। তাকিয়ে দেখি রিয়াদ আমার বিছানার পাশে চেয়ারে বসে আছে। আমাকে দেখে সে বলল, মা, তুমি কি স্বপ্ন দেখছিলে? তুমি ঘুমের মধ্যে আমার নাম নিচ্ছিলে গ। আমার গলা শুকিয়ে গেছে। কি বলবো বুঝতে পারছিলাম না। রিয়াদ আমার হাত ধরে বলল, মা, আমিও কিন্তু একটা স্বপ্ন দেখেছি আজ রাতে। দেখেছি আমরা দুজন বিয়ে করেছি। তুমি লাল শাড়ি পরেছ, আমি তোমার কপালে সিঁদুর দিয়েছি। কি সুন্দর স্বপ্ন ছিল। আমার মুখ থেকে কোনো কথা বের হল না। আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। রিয়াদ আরও কাছে এসে বলল, মা, স্বপ্নটা সত্যি হোক। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমাকে বিয়ে করো, মাই। আমার মাথা ঝিমঝিম করছিল। এটা কি বলছে রিয়াদ? সে তো আমার ছেলে। আমি তাকে বললাম, রিয়াদ, তুমি কি বলছ? আমি তো তোমার মা। রিয়াদ হেসে বলল, মা, স্বপ্নে তুমি আমার স্ত্রী ছিলে। আর আমি তোমার স্বামী। আমরা খুব সুখে ছিলাম। তুমি আমাকে অনেক ভালোবাসতে গু। ভোরের আলো জানালা দিয়ে ঢুকছিল। আমার মনে হচ্ছিল স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য কি। আমি রিয়াদকে বললাম, তুমি এখন যাও, ঘুমাও। সকালে কথা হবে গু। কিন্তু রিয়াদ যেতে চাইল না। সে বলল, মা, আমি তোমার কাছেই থাকব। আমরা একসাথে ঘুমাবো গু। আমি ভয় পেয়ে গেলাম। এটা কি হচ্ছে? রিয়াদের আচরণ কেন এত অদ্ভুত হয়ে গেছে? আমি তাকে জোর করে তার রুমে পাঠিয়ে দিলাম। কিন্তু সারারাত আর ঘুম আসল না। পরের দিন সকালে রিয়াদ স্বাভাবিক আচরণ করল। যেন রাতের কিছুই মনে নেই। আমি ভাবলাম হয়তো আমার ভুল হয়েছে। কিন্তু পরের রাতে আবার একই ঘটনা ঘটল। স্বপ্নে দেখি আমি আর রিয়াদ একটা ছোট্ট ঘরে বসে আছি। রিয়াদ আমার পা টিপে দিচ্ছে। আমাকে বলছে, প্রিয়তমা, তুমি কত সুন্দর। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। স্বপ্নে আমি বলছি, আমিও তোমাকে অনেক ভালোবাসি রিয়াদ।
তুমি আমার জীবন। ঘুম ভেঙে দেখি রিয়াদ আবার আমার পাশে বসে। সে আমার হাত ধরে আছে। আমি চমকে উঠলাম। রিয়াদ বলল, মা, আমি আবার সেই স্বপ্ন দেখেছি। আমরা দুজন স্বামী-স্ত্রী হয়েছি। তুমি আমার খুব যত্ন নিয়েছ গু। আমি ভয়ে কাঁপতে লাগলাম। এটা কি হচ্ছে আমাদের সাথে? কেন আমরা দুজনে একই স্বপ্ন দেখছি? তৃতীয় রাতে ঘটনা আরও ভয়ঙ্কর হল। এবার স্বপ্নে দেখি আমি আর রিয়াদ একটা বিছানায় শুয়ে আছি। রিয়াদ আমাকে জড়িয়ে ধরে আছে। আমি তার বুকে মাথা রেখে শুয়ে আছি। আমরা দুজনে খুব খুশি। ঘুম ভাঙার পর দেখি রিয়াদ সত্যিই আমার পাশে শুয়ে আছে। আমাকে জড়িয়ে ধরে আছে। আমি চিল্লার করে উঠে বসলাম। রিয়াদও জেগে গেল। সে বলল, মা, কি হয়েছে? তুমি কেন চিল্লাচ্ছ? আমি বললাম, তুমি আমার বিছানায় কেন শুয়েছ? রিয়াদ অবাক হয়ে বলল, মা, আমি জানি না। আমি তো আমার রুমে ঘুমিয়েছিলাম। কিভাবে এখানে এলাম মনে নেই গি। আমি রিয়াদকে তার রুমে পাঠিয়ে দিলাম। কিন্তু এই ঘটনা আমাকে খুবই চিন্তিত করে তুলল। পরের দিন আমি আমার এক বান্ধবী সুমির সাথে কথা বললাম। সে একজন মনোবিদ। আমি তাকে সব কিছু খুলে বললাম। সুমি আমার কথা শুনে বলল, মিতু, এটা খুবই অস্বাভাবিক। তোমার রিয়াদের মধ্যে হয়তো কোনো মানসিক সমস্যা দেখা দিয়েছে। অথবা তোমাদের বাড়িতে কোনো অদ্ভুত শক্তি কাজ করছে গি। আমি বললাম, অদ্ভুত শক্তি মানে কি সুমি? সুমি বলল, মানে হলো হয়তো কোনো ভূতপ্রেত বা জিনপরি তোমাদের বাড়িতে আছে। সেই জন্য এমন হচ্ছে গু। আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, তাহলে এখন কি করব? সুমি বলল, তুমি একজন পীর সাহেবের কাছে যাও। তিনি তোমাদের সাহায্য করতে পারবেন গু। আমি সুমির কথা অনুযায়ী পরের দিন একজন পীর সাহেবের কাছে গেলাম। তার নাম হাকিম সাহেব। তিনি একজন বয়স্ক লোক। আমি তাকে সব কিছু বললাম। হাকিম সাহেব আমার কথা শুনে বললেন, বিবি, তোমার বাড়িতে একটা জিন আছে। সেই জিন তোমার ছেলের উপর প্রভাব বিস্তার করেছে। এই জন্য এমন হচ্ছে গু। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করব? হাকিম সাহেব বললেন, তুমি আমার সাথে তোমার বাড়িতে চলো। আমি সেই জিনকে তাড়িয়ে দেব গু। আমি হাকিম সাহেবকে নিয়ে বাড়ি গেলাম। সেদিন সন্ধ্যাবেলা হাকিম সাহেব আমাদের বাড়িতে একটা বিশেষ পূজা করলেন। তিনি অনেক মন্ত্র পড়লেন, ধূপ জ্বালালেন। তারপর বললেন, বিবি, এখন সব ঠিক হয়ে যাবে। আর কোনো সমস্যা হবে না গি। কিন্তু হাকিম সাহেব চলে যাওয়ার পর সেই রাতেই আবার একই ঘটনা ঘটল। এবার স্বপ্নে দেখি আমি আর রিয়াদ একটা বিয়ের অনুষ্ঠানে আছি। সবাই আমাদের বরকে গার্লফ্রেন্ড বলে সম্বোধন করছে। আমি সাদা বেনারসি শাড়ি পরেছি, রিয়াদ সাদা পাঞ্জাবি পরেছে। ঘুম ভাঙার পর দেখি রিয়াদ আমার কপালে হাত রেখে আছে। আমাকে দেখে সে বলল, মা, আমি আবার সেই স্বপ্ন দেখেছি। আমরা বিয়ে করেছি। সবাই আমাদের শুভেচ্ছা জানিয়েছে গি। আমি বুঝতে পারলাম হাকিম সাহেবের চিকিৎসা কাজ করেনি। এই সমস্যার অন্য কোনো সমাধান খুঁজতে হবে। পরের দিন আমি রিয়াদের বাবা রাহুলকে সব কিছু বললাম। রাহুল প্রথমে আমার কথা বিশ্বাস করল না। সে বলল, মিতু, তুমি হয়তো বেশি চিন্তা করছ। ছেলেটার বয়স হয়েছে, এই জন্য এমন আচরণ করছে গি। কিন্তু সেই রাতে রাহুল নিজে দেখল রিয়াদ তার ঘুমের মধ্যে হেঁটে আমার রুমে চলে গেছে। রাহুল তাকে দেখতে গেল। দেখে রিয়াদ আমার বিছানায় শুয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। রাহুল রিয়াদকে ধাক্কা দিয়ে জাগাল। রিয়াদ জেগে উঠে অবাক হয়ে বলল, আব্বু, আমি এখানে কিভাবে এলাম? আমি তো আমার রুমে ঘুমিয়েছিলাম গি। রাহুল বুঝতে পারল বিষয়টা সত্যিই গুরুতর। পরের দিন সে রিয়াদকে নিয়ে একজন ডাক্তারের কাছে গেল। ডাক্তার রিয়াদের মানসিক অবস্থা পরীক্ষা করে বললেন, এই ছেলের কোনো মানসিক সমস্যা নেই। এটা অন্য কিছু গু। আমরা আরও কয়েকজন ডাক্তারের কাছে গেলাম। কিন্তু সবাই একই কথা বলল। একদিন আমার এক প্রতিবেশী আন্টি বলল, তোমাদের বাড়ির আগের মালিক সম্পর্কে কিছু জানো? আমি বললাম, না, কিছু জানি না গি। আন্টি বলল, এই বাড়িতে আগে একটা মা আর ছেলে থাকত। ছেলের বাবা মারা যাওয়ার পর মা আর ছেলে একসাথে থাকত। কিন্তু ছেলে তার মায়ের সাথে অস্বাভাবিক সম্পর্ক গড়ে তুলেছিল। পাড়ার সবাই জানত, কিন্তু কেউ কিছু বলত না গি। আমি চমকে উঠলাম। আন্টি আরও বলল, একদিন সেই ছেলে আর তার মা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তারপর থেকে এই বাড়ি বিক্রি হয়ে গেছে গি। আমি বুঝতে পারলাম এই বাড়িতে সেই মাছেলের আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে। তারা আমার আর রিয়াদের উপর প্রভাব বিস্তার করছে। আমি রাহুলকে সব কিছু বললাম।
আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। কিন্তু বাড়ি ছাড়ার আগের রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। সেই রাতে আমি স্বপ্নে দেখি একটা মহিলা আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার চেহারা খুবই ভয়ঙ্কর। চুলগুলো এলোমেলো, চোখ লাল। সে আমাকে বলল, তুমি আমার জায়গা দখল করেছ। এই বাড়ি আমার। তোমার ছেলে আমার ছেলের জায়গা নিয়েছে কি? আমি স্বপ্নে বলার চেষ্টা করলাম, আমি আপনার কোনো ক্ষতি করিনি। আমাদের ছেড়ে দিন ঘু। কিন্তু সেই মহিলা বলল, না, আমি তোমাদের ছাড়ব না। তুমি আর তোমার ছেলে আমাদের মতো হয়ে যাবে গি। ঘুম ভাঙার পর দেখি রিয়াদ আমার বুকে মুখ লুকিয়ে কাঁদছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রিয়াদ? রিয়াদ বলল, মা, আমি একটা ভুতুড়ে স্বপ্ন দেখেছি। একটা ভূত আমাকে বলছিল আমি তার ছেলের মতো হয়ে যাব। আমি খুব ভয় পেয়েছি। আমি রিয়াদকে বুকে জড়িয়ে ধরলাম। আমি বুঝতে পারলাম সেই আত্মারা আমাদের উপর আরও শক্তিশালী প্রভাব বিস্তার করছে। সেই রাতেই আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আমরা সেই বাড়ি ছেড়ে আসার পরও রিয়াদের অদ্ভুত আচরণ বন্ধ হল না। সে এখনও মাঝে মাঝে ঘুমের মধ্যে হেঁটে আমার কাছে চলে আসে। স্বপ্নে আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা বলে। আমি বুঝতে পারলাম যে এই সমস্যা শুধু বাড়ির জন্য নয়। সেই আত্মারা আমাদের সাথে লেগে গেছে। এখন প্রায় 6 মাস হয়ে গেছে। আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক পীর-ফকিরের কাছে গিয়েছি। কিন্তু কোনো সমাধান পাইনি। রিয়াদ এখন আগের চেয়েও বেশি অদ্ভুত আচরণ করে। সে আমার সামনে এমন কথা বলে যা একজন ছেলের তার মায়ের কাছে বলার কথা নয়। সে বলে, মা, আমি তোমাকে বিয়ে করব। আমরা একসাথে খুশি থাকব। আমি তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে কিছুই শোনে না। গত সপ্তাহে একটা নতুন ঘটনা ঘটেছে। রিমি এখন বলে যে সেও অদ্ভুত স্বপ্ন দেখছে। সে বলে স্বপ্নে দেখে আমি আর রিয়াদ বিয়ে করেছি। আর সে আমাদের মেয়ে। এখন আমি খুবই চিন্তিত। এই সমস্যা আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। রাহুল এখন আমার থেকে দূরে থাকে। সে মনে করে আমি রিয়াদকে এমন করে তুলেছি। কিন্তু আমি জানি যে এটা আমার দোষ নয়। এটা সেই আত্মাদের কারণে হচ্ছে। আজ সকালে একটা নতুন ঘটনা ঘটেছে। আমি স্বপ্নে দেখলাম সেই ভুতুড়ে মহিলা আবার আমার সামনে এসেছে। এবার তার সাথে একটা ছেলেও ছিল। ছেলেটা রিয়াদের মতোই দেখতে। সেই মহিলা আমাকে বলল, তুমি যতই পালাতে চাও, আমরা তোমাদের ছাড়ব না। আমরা তোমাদের মাধ্যমে আমাদের অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণ করব। ঘুম ভেঙে উঠে দেখি রিয়াদ আমার রুমে ঢুকে এসেছে। তার হাতে একগোছা গোলাপ ফুল। সে আমাকে ফুল দিয়ে বলল, মা, আজ আমি তোমাকে প্রপোজ করছি। তুমি আমার প্রেমিকা হবে। আমি ভয়ে চিল্লার করে উঠলাম। রাহুল দৌড়ে এসে দেখল রিয়াদ আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। তার হাতে ফুল। রাহুল রাগ করে রিয়াদকে চড় মেরে বলল, এটা কি করছিস তুই? এটা তোর মা। কিন্তু রিয়াদ হেসে বলল, আব্বু, আমি মাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করব। রাহুল আর সহ্য করতে পারল না। সে রিয়াদকে বাড়ি থেকে বের করে দিল। এখন রিয়াদ আমাদের বাড়িতে নেই। কিন্তু মাঝে মাঝে সে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। আমার দিকে তাকিয়ে থাকে। আমি জানালা দিয়ে তাকালে সে হাত নেড়ে সালাম দেয়। গত সপ্তাহে রিমি আমাকে বলল, মা, ভাইজা আমাকে বলেছে তুমি তার গার্লফ্রেন্ড। এটা কি সত্যি? আমি রিমিকে বোঝানোর চেষ্টা করলাম যে এগুলো সব ভুল। কিন্তু রিমি আমার কথা বিশ্বাস করল না। এখন আমার পরিবার ভেঙে গেছে। রাহুল আমার থেকে দূরে থাকে। রিমি আমাকে সন্দেহের চোখে দেখে। আর রিয়াদ পাগলের মতো আচরণ করছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমার মনের গভীরে কোথাও যেন মনে হয় রিয়াদের প্রতি আমার মায়ের ভালোবাসা ছাড়াও অন্য এক ধরনের অনুভূতি তৈরি হচ্ছে। এই অনুভূতিটা আমাকে খুব ভয় পায়। আমি বুঝতে পারি যে সেই আত্মারা আমার মনেও প্রভাব বিস্তার করছে। তারা আমাকেও তাদের মতো করে তুলতে চায়। গতকাল রাতে আমি স্বপ্নে দেখি আমি আর রিয়াদ একটা সমুদ্রের ধারে বেড়াতে গেছি। আমরা হাত ধরে হাঁটছি। রিয়াদ আমাকে বলছে, প্রিয়তমা, তুমি কত সুন্দর। আমি তোমাকে কত ভালোবাসি। স্বপ্নে আমিও তাকে বলছি, আমিও তোমাকে অনেক ভালোবাসি রিয়াদ। তুমি আমার সব। ঘুম ভেঙে আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমি বুঝতে পারলাম সেই আত্মারা আমার মনেও কাজ করছে। আজ সকালে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই শহর ছেড়ে চলে যাব। অন্য কোথাও গিয়ে নতুন জীবন শুরু করব। কিন্তু আমি জানি যে পালিয়ে গিয়ে কোনো লাভ নেই।
সেই আত্মারা আমাদের সাথে লেগে আছে। তারা যতদিন না আমাদের দিয়ে তাদের কাজ সম্পন্ন করে ততদিন আমাদের ছাড়বে না। এখন আমি প্রতিদিন প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু মনে হচ্ছে আমাদের পরীক্ষা এখনও শেষ হয়নি। গত রাতে রিয়াদ আমাদের বাড়িতে ফিরে এসেছে। সে রাহুলকে বলেছে, আব্বু, আমি মাকে ছাড়া বাঁচতে পারব না। আমি তার কাছে ফিরে আসতে চাই। রাহুল তাকে বলেছে, তুই স্বাভাবিক আচরণ করবি? রিয়াদ প্রতিজ্ঞা করেছে যে সে স্বাভাবিক আচরণ করবে। কিন্তু আমি জানি সে তার প্রতিজ্ঞা রাখতে পারবে না। সেই আত্মারা তাকে নিয়ন্ত্রণ করছে। আজ রাতে আবার কি ঘটবে আমি জানি না। কিন্তু আমি প্রস্তুত আছি। আমি যত শক্তি দিয়ে পারি সেই আত্মাদের বিরুদ্ধে লড়ব। আমি চাই আমার পরিবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠুক। রিয়াদ আগের মতো আমার ভালো ছেলে হয়ে উঠুক। কিন্তু এই স্বপ্ন পূরণ হবে কিনা আমি জানি না। এই ঘটনার পর থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি শিখেছি যে আমাদের চারপাশে এমন অনেক রহস্যময় শক্তি আছে যেগুলো আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে। আমি আরও শিখেছি যে পরিবারের বন্ধন কত গুরুত্বপূর্ণ। যখন এই সমস্যা শুরু হলো তখন আমাদের পরিবার একসাথে ছিল। কিন্তু এখন আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমি চাই এই গল্প শুনে যারা আছেন তারা তাদের পরিবারকে আরও বেশি ভালোবাসুন। কারণ পরিবারই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এখনও আমাদের এই সমস্যার সমাধান হয়নি। কিন্তু আমি আশা রাখি যে একদিন আমরা এই সমস্যা থেকে মুক্তি পাব। এই গল্পটা এখানেই শেষ করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের পরিবার আগের মতো হয়ে ওঠে। ধন্যবাদ। নূরের আলো একটি সম্পূর্ণ ইসলামিক কাহিনী। প্রথম অধ্যায়, শুরুর গল্প। মধ্যযুগের বাগদাদ শহরে হাসান নামে এক যুবক বাস করত। তার বাবা ছিলেন একজন বিখ্যাত আলেম এবং মা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। কিন্তু হাসান ছিল সম্পূর্ণ বিপরীত। সে দিনরাত বন্ধুদের সাথে আমোদ-প্রমোদে মত্ত থাকত, নামাজ পড়ত না, কোরআন তেলাওয়াত করত না। হাসানের বাবা আবদুল্লাহ ছিলেন বাগদাদের একজন প্রসিদ্ধ ইমাম। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর তিনি তার ছেলের জন্য দোয়া করতেন। তার চোখে অশ্রু গড়িয়ে পড়ত যখন তিনি দেখতেন হাসান রাতের পর রাত বাড়ি ফিরছে না। হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দান করুন, তিনি প্রতিদিন কাঁদতে কাঁদতে দোয়া করতেন। হাসানের মা আমিনা প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তার ছেলের জন্য দোয়া করতেন। তার হৃদয় ভেঙে যেত যখন দেখতেন হাসান মসজিদে আসে না, বরং খারাপ সঙ্গীদের সাথে সময় কাটায়। দ্বিতীয় অধ্যায়, পথভ্রষ্টতার চরম। হাসান দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছিল। সে জুয়া খেলা শুরু করেছিল, মদ্যপান করত এবং চুরি ডাকাতিতেও লিপ্ত হয়েছিল। তার বন্ধুরা ছিল একদল দুর্বৃত্ত যারা তাকে আরও পাপের পথে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন হাসান এবং তার বন্ধুরা একটি বড় ডাকাতির পরিকল্পনা করল। তারা শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী আবু ইউসুফের বাড়িতে ডাকাতি করার সিদ্ধান্ত নিল। আবু ইউসুফ ছিলেন একজন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি যিনি তার সম্পদের একটি বড় অংশ গরিব দুঃখীদের মধ্যে দান করতেন। পরিকল্পনা অনুযায়ী তারা রাতের অন্ধকারে আবু ইউসুফের বাড়িতে প্রবেশ করল। কিন্তু সেখানে গিয়ে হাসান একটি দৃশ্য দেখল যা তার জীবনটাই বদলে দিল। তৃতীয় অধ্যায়, প্রথম আলোর ঝলক। আবু ইউসুফের বাড়িতে ঢুকে হাসান দেখল বৃদ্ধ আবু ইউসুফ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছেন। তিনি কান্নায় ভেঙে পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন। হে আল্লাহ, আমাদের শহরের যুবকরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে সঠিক পথ দেখান। বিশেষ করে ইমাম আবদুল্লাহর ছেলে হাসানের জন্য দোয়া করি। তার বাবা-মা কতই না কষ্ট পাচ্ছেন। হে আল্লাহ, হাসানকে হেদায়েত দান করুন গো। এই কথা শুনে হাসানের হৃদয় কেঁপে উঠল। তার চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল যে এই মানুষটি, যাকে সে ডাকাতি করতে এসেছে, তার জন্যই দোয়া করছেন। হাসান চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে এল। তার বন্ধুরা জিজ্ঞেস করল কেন সে ডাকাতি করল না। হাসান কিছু বলল না, শুধু বলল, আজ আর পারছি না গি। সেই রাতে হাসান ঘুমাতে পারল না। বারবার তার কানে বাজছিল আবু ইউসুফের দোয়ার কথা। প্রথমবারের মতো তার অন্তরে অনুশোচনা জাগল। চতুর্থ অধ্যায়, পরিবর্তনের শুরু। পরদিন সকালে হাসান তার বাবার কাছে গেল। আবদুল্লাহ তখন কোরআন তেলাওয়াত করছিলেন। হাসানকে দেখে তিনি অবাক হলেন, কারণ এত সকালে হাসান কখনো ঘর থেকে বের হতো না। বাবা, হাসান কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবদুল্লাহর চোখে খুশির অশ্রু এসে গেল। তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। তিনি বলেছেন, যে তওবা করে এবং সৎকর্ম করে,
আল্লাহ তার পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেন। সেই দিন থেকে হাসানের জীবনে নতুন অধ্যায় শুরু হল। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল, কোরআন শেখা শুরু করল এবং তার পুরানো বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করল। পঞ্চম অধ্যায়, জ্ঞান অর্জনের পথে। হাসান ইসলামিক শিক্ষা নিতে শুরু করল। তার বাবা তাকে বিভিন্ন আলেমদের কাছে পাঠাতে শুরু করলেন। হাসান হাদিস, ফিকহ, তাফসির সব বিষয়ে জ্ঞান অর্জন করতে লাগল। 3 বছর পর হাসান একজন ভাল আলেম হয়ে উঠল। কিন্তু তার মনে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার অতীতের পাপের জন্য সে কিভাবে কাফফারা দেবে। একদিন তার বাবা তাকে বললেন, বেটা, তোমার শেখার সময় শেষ। এখন সময় এসেছে মানুষের কাজে আসার। আমি চাই তুমি শহরের গরিব মানুষদের সেবা করগু। হাসান তার বাবার কথা মেনে নিল। সে গরিব এলাকায় গিয়ে একটি ছোট মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করল। সেখানে সে গরিব শিশুদের বিনামূল্যে শিক্ষা দিতে শুরু করল। ষষ্ঠ অধ্যায়, সেবার মধ্যে শান্তি। হাসানের মাদ্রাসায় দিন দিন ছাত্রের সংখ্যা বাড়তে থাকল। সে শুধু দিনী শিক্ষা নয়, দুনিয়াবি শিক্ষাও দিত। তার উদ্দেশ্য ছিল এমন মুসলমান তৈরি করা যারা দিন ও দুনিয়া দুটোতেই সফল হবে। এতিমখানায় তিনি 500টি এতিম শিশুর দেখাশোনা করতেন। তাদের খাওয়া, পড়া, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করতেন। রাতে তিনি তাদের ঘুম পাড়ানোর জন্য ইসলামিক গল্প বলতেন। একদিন এক ছোট্ট এতিম বাচ্চা তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনি কেন আমাদের এত সেবা করেন? আমাদের তো কোনো আত্মীয় নেই গু। হাসানের চোখে পানি এসে গেল। তিনি বাচ্চাটিকে কোলে নিয়ে বললেন, তোমরা সবাই আমার সন্তানের মতো। আল্লাহ তায়ালা বলেছেন, যে এতিমদের সেবা করবে সে জান্নাতে আমার সাথে থাকবে গু। সপ্তম অধ্যায়, বিপদের মোকাবেলা। হাসানের ভালো কাজ দেখে কিছু লোক হিংসা করতে শুরু করল। তারা শহরের কর্তৃপক্ষের কাছে মিথ্যা অভিযোগ করল যে হাসান রাজনৈতিক ষড়যন্ত্র করছে। একদিন রাতে সরকারি সৈন্যরা এসে হাসানকে গ্রেফতার করল। তাকে কারাগারে রাখা হল। কারাগারে বসে হাসান আল্লাহর কাছে দোয়া করতে লাগল। হে আল্লাহ, যদি এই বিপদ আমার কোনো ভুলের কারণে হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করুন। আর যদি এটা আমার পরীক্ষা হয় তাহলে আমাকে ধৈর্য দান করুন। কারাগারে অন্য বন্দীরা তার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইত। হাসান তাদের কোরআনের আয়াত শেখাতেন, হাদিস বলতেন। ধীরে ধীরে অনেক বন্দী তওবা করে সৎপথে ফিরে এল। অষ্টম অধ্যায়, সত্যের জয়। 3 মাস পর সত্য প্রকাশ পেল। যারা হাসানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল তাদের আসল উদ্দেশ্য ফাঁস হয়ে গেল। তারা চেয়েছিল হাসানের জমিজমা দখল করতে। হাসান কারাগার থেকে মুক্তি পেল। সাথে সাথে অনেক বন্দীও তার সাথে বেরিয়ে এল যারা কারাগারেই তওবা করে মুসলমান হয়েছিল। শহরবাসী হাসানকে বীরের মতো সংবর্ধনা দিল। কিন্তু হাসান বলল, এই সব প্রশংসা আল্লাহর। আমি তো কেবল তার একজন বান্দাগু। হাসান আবার তার এতিমখানা ও মাদ্রাসার কাজে মনোযোগ দিল। এবার তার সাথে যুক্ত হল কারাগার থেকে আসা সেই তবাকারী লোকেরা। নবম অধ্যায়, হজের সফর। 4 বছর বয়সে হাসান হজ করার সিদ্ধান্ত নিল। তিনি তার এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব তার ছাত্রদের হাতে দিয়ে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কায় পৌঁছে কাবা শরীফ দেখার পর হাসানের অবস্থা হল অন্যরকম। তিনি কাঁদতে কাঁদতে তোয়াফ করলেন। প্রতিটি চক্করে তিনি আল্লাহর কাছে নিজের, তার পরিবারের এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করলেন। সাফা মারওয়ার মাঝখানে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি একদিন পাপী ছিলাম। আপনি আমাকে ক্ষমা করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। এখন আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনার পথেই থাকতে পারি গে। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তিনি সারা বিশ্বের জন্য দোয়া করলেন। তিনি দেখতে পেলেন লাখো মুসলমান একসাথে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। এই দৃশ্য দেখে তার হৃদয় আল্লাহর ভালোবাসায় ভরে গেল। দশম অধ্যায়, ফেরার পথে নতুন পরিকল্পনা। হজ শেষে মদিনায় গিয়ে হাসান রাসূল শাহ এর রওজা জিয়ারত করলেন। সেখানে দাঁড়িয়ে তিনি অনুভব করলেন যেন রাসূল শাহ তার সাথে কথা বলছেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে ফিরে গিয়ে আরও বেশি মানুষের সেবা করবেন। শুধু তার শহরে নয়, আশেপাশের গ্রামগুলোতেও শিক্ষার আলো ছড়িয়ে দেবেন। হজ থেকে ফেরার পথে তিনি বিভিন্ন শহরে থেমে সেখানকার আলেম ও দায়ীদের সাথে মিলিত হলেন। তিনি বুঝতে পারলেন যে ইসলামিক শিক্ষা ছড়ানোর জন্য একটি বড় নেটওয়ার্ক দরকার। একাদশ অধ্যায়, স্বদেশে প্রত্যাবর্তন ও নতুন উদ্যোগ। বাগদাদে ফিরে এসে হাসান দেখলেন তার এতিমখানা ও মাদ্রাসা আরও বড় হয়েছে। তার ছাত্ররা চমৎকারভাবে সব কিছু পরিচালনা করেছে। তিনি এবার একটি বড় পরিকল্পনা নিলেন।
তিনি ঠিক করলেন যে শুধু একটি মাদ্রাসা নয়, একটি পূর্ণাঙ্গ ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। সেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি গণিত, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, দর্শন সব বিষয় পড়ানো হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি শহরের ধনী ব্যবসায়ীদের কাছে গেলেন। আবু ইউসুফ, যার বাড়িতে একদিন সে ডাকাতি করতে গিয়েছিল, তিনিই সবার আগে এগিয়ে এলেন। হাসান, আবু ইউসুফ বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তুমি এখন আমাদের গর্ব। এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমার সম্পদের অর্ধেক দান করলাম। দ্বাদশ অধ্যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। 2 বছর পরিশ্রমের পর দারুল হিকমাহ নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা পড়তে আসত। গ্রিক, ফার্সি, হিন্দি, আরবি সব ভাষার বই এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংগ্রহ করা হল। হাসান নিজে এই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হলেন। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করলেন যেখানে ছাত্ররা জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনেও মনোযোগ দিত। প্রতিদিন ফজরের পর তিনি ছাত্রদের কোরআন তেলাওয়াত শেখাতেন। দুপুরে হাদিস ও ফিকহের ক্লাস নিতেন। বিকেলে বিজ্ঞান ও দর্শনের আলোচনা হতো। রাতে তিনি ছাত্রদের সাথে বসে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতেন। ত্রয়োদশ অধ্যায়, বিয়ে ও পারিবারিক জীবন। 4-5 বছর বয়সে হাসানের বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিলেন। হাসান বললেন, আমার কাজই হল আমার সংসার। এতিম বাচ্চারা আমার সন্তান। কিন্তু তার বাবা বললেন, বেটা, রাসূল শাহ বলেছেন, বিবাহ আমার সুন্নত। তুমি বিয়ে কর, তাহলে তোমার জীবন আরও সুন্দর হবে। হাসান তার বাবার কথা মেনে নিলেন। তিনি ফাতেমা নামে এক ধার্মিক মেয়েকে বিয়ে করলেন। ফাতেমাও ছিল অত্যন্ত পড়াশোনা জানা এবং সমাজসেবায় আগ্রহী। বিয়ের পর ফাতেমা হাসানের কাজে অংশীদার হয়ে গেল। তিনি মেয়েদের জন্য আলাদা মাদ্রাসা খুললেন। সেখানে মেয়েরা ইসলামিক শিক্ষার পাশাপাশি সেলাই, রান্না, চিকিৎসাবিদ্যার প্রাথমিক জ্ঞান শিখত। হাসান ও ফাতেমার 3টি সন্তান হল, 2 ছেলে ও 1 মেয়ে। তারা সবাই বাবা মায়ের মতো ধার্মিক ও পড়াশোনায় ভালো হয়ে বড় হল। চতুর্দশ অধ্যায়, সমাজ সংস্কার। হাসান দেখতে পেলেন সমাজে অনেক কুসংস্কার ও অন্যায় রয়েছে। কিছু মানুষ ইসলামের নামে ভুল কাজ করছে। তিনি এগুলোর বিরুদ্ধে সোচ্চার হলেন। তিনি প্রতি জুমবারে মসজিদে এমন খুতবা দিতেন যাতে মানুষ সঠিক ইসলাম বুঝতে পারে। তিনি বলতেন, ইসলাম এসেছে মানুষকে শান্তি দিতে, কষ্ট দিতে নয়। ইসলাম নারী পুরুষ সবাইকে সমান মর্যাদা দিয়েছে। ইসলাম সব ধর্মের মানুষের সাথে সুন্দর ব্যবহারের কথা বলেছে। তার এই খুতবা শুনে অনেক মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হতে লাগল। সমাজে অশান্তি কমে এল, মানুষে মানুষে ভালোবাসা বাড়ল। পঞ্চদশ অধ্যায়, আন্তর্জাতিক খ্যাতি। হাসানের বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছড়িয়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এখানে পড়তে আসতে লাগল। এমনকি অনেক অমুসলিম ছাত্রও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। বিভিন্ন দেশের রাজা বাদশাহরা হাসানের কাছে চিঠি পাঠিয়ে তাদের দেশেও এমন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুরোধ করতে লাগলেন। হাসান তার শিষ্যদের বিভিন্ন দেশে পাঠিয়ে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সাহায্য করলেন। একদিন বাইজেন্টাইন সম্রাট একটি প্রতিনিধিদল পাঠালেন হাসানের সাথে দেখা করতে। তারা বলল, আমরা শুনেছি আপনার বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের মানুষ একসাথে পড়াশোনা করে। এটা কিভাবে সম্ভব? হাসান উত্তর দিলেন, ইসলাম আমাদের শিখিয়েছে যে জ্ঞানার্জনের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা জ্ঞান অর্জন কর, চাই তার জন্য চীন দেশে যেতে হয়, জ্ঞান সবার জন্য, সব ধর্মের মানুষের জন্য। প্রতিনিধিদলের নেতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু ধর্মীয় বিরোধ হয় না? না, হাসান হেসে বললেন, কারণ আমরা জ্ঞানের আলোচনা করি, বিতর্ক করি না। আমরা একে অপরের কাছ থেকে শিখি। ইসলাম আমাদের শিখিয়েছে যে লা ইকরাহা ফিদ দ্বীন, ধর্মে কোনো জবরদস্তি নেই। ষোড়শ অধ্যায়, বার্ধক্য ও জীবনের শেষ পর্যায়ে। 6 বছর বয়সে হাসান ধীরে ধীরে তার দায়িত্ব তার ছেলেদের ও শিষ্যদের হাতে ছেড়ে দিতে শুরু করলেন। তিনি বুঝতে পারছিলেন যে তার জীবনের সন্ধ্যা নেমে আসছে। তিনি এখন বেশিরভাগ সময় ইবাদত বন্দেগিতে কাটাতেন। প্রতিদিন তাহাজ্জুদ নামাজের পর তিনি দীর্ঘ সময় দোয়া করতেন, নিজের জন্য, পরিবারের জন্য, ছাত্রদের জন্য এবং পুরো উম্মতের জন্য। একদিন তিনি তার ছেলেদের ডেকে বললেন, তোমাদের কাছে আমার কিছু কথা আছে। আমি জানি না আর কতদিন তোমাদের মাঝে থাকব। বড় ছেলে আহমদ বলল, বাবা, এসব কথা বলবেন না। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন গো। হাসান বললেন, বেটা, মৃত্যু তো সত্য। এ থেকে পালানোর কোনো উপায় নেই।
আমি চাই তোমরা আমার কাজ এগিয়ে নিয়ে যাও। মানুষের সেবা কর, জ্ঞান বিতরণ কর, আল্লাহর পথে চলবু। সপ্তদশ অধ্যায়, শেষ হজ। ৬-৫ বছর বয়সে হাসান আবার হজ করার ইচ্ছা প্রকাশ করলেন। তার পরিবার ও শিষ্যরা বলল, আপনার শরীর এখন দুর্বল। এত দূরের সফর করবেন কিভাবে? হাসান বললেন, হয়তো এটাই আমার শেষ হজ। আল্লাহর ঘর দেখার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে গু। তিনি তার ছোট ছেলে উমরকে সাথে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন। এবারের হজ ছিল আগের চেয়ে অনেক ভিন্ন। তিনি প্রতিটি ইবাদত অত্যন্ত ধীরস্থিরভাবে করলেন, যেন প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তিনি দীর্ঘক্ষণ কাঁদলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার জীবনের সব পাপের জন্য ক্ষমা চাই। আমার করা ভালো কাজগুলো কবুল করুন। আমার পরিবার, শিষ্য ও উম্মতের হেফাজত করুন গো। আরাফাতের ময়দানে তিনি সারা দিন দোয়া করে কাটালেন। সূর্যাস্তের সময় তিনি অনুভব করলেন যেন আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। অষ্টাদশ অধ্যায়, স্বদেশে প্রত্যাবর্তন ও শেষ দিনগুলো। হজ থেকে ফিরে এসে হাসান দেখলেন তার প্রতিষ্ঠানগুলো আরও উন্নতি করেছে। নতুন নতুন শাখা খোলা হয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তিনি তার জীবনের শেষ বছরটা কাটালেন মানুষদের উপদেশ দিয়ে। প্রতিদিন বিকেলে তিনি মসজিদে বসতেন। মানুষরা এসে তাদের বিভিন্ন সমস্যার কথা বলত। তিনি কোরআন ও হাদিসের আলোকে তাদের সমাধান দিতেন। একদিন এক যুবক এসে বলল, হুজুর, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হাসান তার নিজের জীবনের কথা মনে করে বললেন, বেটা, আল্লাহর রহমত অসীম। তুমি সত্যিকারের তওবা কর, আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। আমি নিজেই এর জীবন্ত প্রমাণ গু। ১৯তম অধ্যায়, জীবনাবসান। ৬-৮ বছর বয়সে একদিন ফজরের নামাজের পর হাসান অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা এসে বললেন তার শরীর এখন খুবই দুর্বল। হয়তো বেশি দিন নেই গি। হাসান তার পরিবার ও নিকটজনদের ডেকে বললেন, আমার সময় শেষ হয়ে আসছে। তোমরা আমার জন্য দুঃখ করো না। আমি আল্লাহর কাছে যাচ্ছি। এটা খুশির ব্যাপার। তিনি তার স্ত্রী ফাতেমাকে বললেন, আমার পর তুমি এতিমখানার দেখাশোনা করবে। মেয়েদের শিক্ষার ব্যাপারে নজর রাখবে গু। ছেলেদের বললেন, তোমরা সবসময় ন্যায়ের পথে থাকবে। মানুষের সেবা করবে। জ্ঞানের আলো ছড়িয়ে দেবে গু। শিষ্যদের বললেন, তোমরা আমার কাজ চালিয়ে যাবে। ইসলামের সত্যিকারের বাণী মানুষের কাছে পৌঁছে দেবে গি। ২০তম অধ্যায়, মৃত্যু ও পরবর্তী প্রভাব। একটি জুমবারের দিন ফজরের নামাজের পর হাসান শেষবারের মতো কালেমা পড়ে আল্লাহর ডাকে সাড়া দিলেন। তার মুখে ছিল শান্তির হাসি। তার মৃত্যুর খবর পেয়ে সারা শহর থেকে হাজার হাজার মানুষ এল। গরিবধনী, মুসলিম ও মুসলিম সবাই তার জানাজায় অংশগ্রহণ করল। তার এক পুরানো ছাত্র বলল, আমাদের উস্তাদ শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন জীবন্ত কোরআন। তার জীবন দেখে আমরা বুঝতাম ইসলাম কী গু। আবু ইউসুফ, যিনি এখন অনেক বৃদ্ধ, কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন। হাসান সত্যিই একজন আদর্শ মুসলমান হয়েছিল গু। ২১তম অধ্যায়, উত্তরাধিকার। হাসানের মৃত্যুর পর তার প্রতিষ্ঠানগুলো তার ছেলেরা ও শিষ্যরা চালিয়ে নিয়ে গেল। তার স্ত্রী ফাতেমা মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করলেন। হাসানের বড় ছেলে আহমদ বিশ্ববিদ্যালয়ের পরিচালক হলেন। তিনি তার বাবার মতোই জ্ঞান ও সেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করলেন। মেজ ছেলে উমর এতিমখানার দায়িত্ব নিলেন। তিনি এতিম শিশুদের শুধু লেখাপড়া নয়, বিভিন্ন কারিগরি বিদ্যাও শেখাতেন যাতে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে। মেয়ে আয়েশা মায়ের সাথে মিলে নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করলেন। তিনি বিশ্বাস করতেন যে একজন শিক্ষিত নারী একটি পুরো পরিবার ও সমাজকে আলোকিত করতে পারে। ২২তম অধ্যায়, দীর্ঘমেয়াদী প্রভাব। হাসানের মৃত্যুর ৫-০ বছর পর তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হয়ে উঠল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র। এখানকার গবেষকরা চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, গণিত, দর্শনে অনেক নতুন আবিষ্কার করলেন। তার এতিমখানা থেকে বেরিয়ে আসা অনেকে পরবর্তীতে বিখ্যাত আলেম, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক হয়েছিল। তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে হাসানের আদর্শ ছড়িয়ে দিল। একদিন এক ইউরোপীয় পর্যটক এই বিশ্ববিদ্যালয় দেখতে এসে অবাক হয়ে বলল, আমি শুনেছিলাম মুসলমানরা অন্ধকারাচ্ছন্ন। কিন্তু এখানে তো জ্ঞানের আলো, সব কিছু উজ্জ্বল। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তাকে হাসানের জীবনী শোনালেন। শুনে সেই পর্যটক বলল, এমন মানুষ যে ধর্মে জন্ম নেয় সে ধর্ম অবশ্যই মহান গু। ২৩তম অধ্যায়, আজকের দিনে প্রাসঙ্গিকতা। হাসানের কাহিনী শুধু একটি গল্প নয়, এটি আমাদের সবার জন্য শিক্ষার বিষয়।
তার জীবন থেকে আমরা শিখতে পারি তবার শক্তি, যত বড় পাপীই হোক, আল্লাহর কাছে সত্যিকারের তবা করলে তিনি ক্ষমা করেন। জ্ঞানের গুরুত্ব। ইসলাম জ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সেবার মাহাত্ম্য। নিজের সুখস্বাচ্ছন্দ্যের চেয়ে মানুষের সেবা বড়। এতিম, গরিব, অসহায়দের সেবা করা আল্লাহর নৈকট্য লাভের উপায়। ধৈর্যের ফল। জীবনে বিপদাপদ আসবে, কিন্তু ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখলে সব সমস্যার সমাধান হয়। পরিবর্তনের সম্ভাবনা। কেউই জন্মসূত্রে খারাপ নয়। সঠিক পরিবেশ ও শিক্ষা পেলে যে কেউ ভালো মানুষ হতে পারে। ৪৪তম অধ্যায়, আমাদের জন্য বার্তা। আজকের যুগে আমাদের চারপাশে অনেক হাসান ও আছে যারা পথ হারিয়ে ফেলেছে। তাদের তিরস্কার করা বা এড়িয়ে চলা সমাধান নয়। বরং হাসানের বাবা মা আর আবু ইউসুফের মতো তাদের জন্য দোয়া করতে হবে, ভালোবাসা দিতে হবে। আমাদের সমাজে শিক্ষার অভাব, দারিদ্র্য, অন্যায় অবিচার আছে। হাসানের মতো আমাদেরও এগিয়ে আসতে হবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করতে হবে। হাসান দেখিয়েছেন যে একজন মানুষের পরিবর্তন কিভাবে পুরো সমাজের পরিবর্তন আনতে পারে। একটি ভালো কাজ, একটি ভালো সিদ্ধান্ত, একটি ভালো প্রতিষ্ঠান, এগুলো শতাব্দী ধরে মানুষের উপকার করে যেতে পারে। উপসংহার। চিরন্তন বার্তা। হাসানের গল্প শেষ হলেও তার বার্তা আজও প্রাসঙ্গিক। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি জীবনযাপনের পূর্ণাঙ্গ পদ্ধতি। এটি মানুষকে শেখায় কিভাবে নিজেকে গড়ে তুলতে হয়, কিভাবে পরিবার ও সমাজের সাথে সুন্দর সম্পর্ক রাখতে হয়, কিভাবে জ্ঞান অর্জন ও বিতরণ করতে হয়। হাসানের জীবন আমাদের বলে যে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে ফেরা মানুষের বিশেষত্ব। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হাসানের মতো জীবন যাপনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেষ কথা, এই গল্পটি কাল্পনিক হলেও এর শিক্ষা ও বার্তা বাস্তব। ইসলামের সত্যিকারের আদর্শ এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে ৭ বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই ৩টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। ৫০-৫০। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। ৫০ অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় ১০ করোড় টাকা। সোহেলকে ৫ করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম ৬ মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু ৭ মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। ১ করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল।
1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সব কিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুলকে গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি।
আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন ৪৫ বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর। সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ।
সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল ৭টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র ২২। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। ১০ টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় ৬ ঘণ্টা লেগে গেল। দুপুর ১টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং ২৩, রোড নং ৫, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল।
কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না, এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী।
দুজন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতডাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গে। সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গ। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন ঘু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি, এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল।
ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। ৩ জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি। বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় ৩টা সেলাই দিলেন। বলল, ১ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন ১ সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে। সোহেল ভালো হয়ে এলে আসবে। চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই ১ সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩ জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে। তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে। তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ৬ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও ৩ মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে।
তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান। শুক্রবার। তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর। দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল।
সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল।
তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে কি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে 15,000 থেকে 10,000 সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি, কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নীল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি গিয়ে। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই গু। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা গু। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে।
একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে। আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ। কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। একাদশ অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল। ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল।
এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। 13 অধ্যায় পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। 14 অধ্যায় সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব